একসময় ভারত বাংলাদেশ সম্পর্কের আলোচনায় একটি কথা প্রায়ই শোনা যেত, বাংলাদেশ মানেই শেখ হাসিনা আর শেখ হাসিনা মানেই ভারত। কিন্তু ভারতের লোকসভায় কদিন আগে একটা সংসদীয় প্রতিবেদন উপস্থাপিত হয় এবং সেখানে দেখা যাচ্ছে যে সেই সমীকরণে কিছুটা পরিবর্তন এসছে, অন্তত সেই ইঙ্গিত দেখা যাচ্ছে। নেট দুনিয়া আর গণমাধ্যমে সেই ইঙ্গিত ধরেই আলাপ উঠেছে যে ভারত কি ধীরে ধীরে শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে দিতে চাইছে, নাকি নয়াদিল্লি এখন ব্যক্তি নয় বরং শেখ হাসিনার বদলে রাষ্ট্র অর্থাৎ বাংলাদেশকেই অগ্রাধিকার দিচ্ছে। কারণ আমরা দেখছি একই সংসদীয় প্রতিবেদনে দুটো গুরুত্বপূর্ণ বার্তা এসেছে। আমরা যদি দেখি, প্রথমত ভারত সরকার বলছে শেখ হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয়া হয়নি। ভারতের দাবি, তাদের দীর্ঘদিনের নীতি হলো নিজেদের ভূখণ্ড অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রমে ব্যবহার করতে না দেয়া। আবার একই সঙ্গে তারা বলছে শেখ হাসিনাকে ভারতে থাকতে দেয়া হয়েছে সম্পূর্ণ মানবিক বিবেচনায়, অর্থাৎ আশ্রয় দেয়া হয়েছে কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম দেয়া হয়নি। 2 বছর পর এটাই এখন ভারতের আনুষ্ঠানিক অবস্থান। ঠিক এখানেই একটা বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা গত 2 বছর ধরে দেখেছি শেখ হাসিনা ভারতে বসেই দলীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন, তার নামে বিবৃতি এসেছে, তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। সেই সময় কিন্তু ভারত চুপ ছিল। এমনকি বাংলাদেশের পক্ষ থেকে যখন ভারতকে অনুরোধ করা হয়েছিল যে ভারত যেন শেখ হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিতে না করে, তখনও ভারত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাহলে এখন তো প্রশ্ন তোলাই যায়, ভারত যেটাকে রাজনৈতিক কর্মকাণ্ড বলছে তার সীমানা আসলে কতটুকু? ভার্চুয়াল বক্তব্য কি সেই সীমার মধ্যে পড়ে নাকি পড়ে না? নাকি ভারত এখনও এসবকে সহনীয় মনে করছে? সংসদীয় প্রতিবেদনে আমরা দেখলাম তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। দ্বিতীয় বার্তাটি এসেছে একই প্রতিবেদনের অন্য অংশে, যেখানে লোকসভার পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ভারত সরকারকে পরামর্শ দিয়েছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তুলতে। শুধু তাই নয়, তারা বলেছে ভারতের উচিত গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, জনকেন্দ্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে অবস্থান নেওয়া, নতুন সংসদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ভিসা স্বাভাবিক করা, অমীমাংসিত বিষয়ের সমাধান এবং পারস্পরিক আস্থা পুনর্গঠনের মতো সুপারিশও করেছে সেই কমিটি। অর্থাৎ লক্ষ্য করলে দেখা যায় পুরো প্রতিবেদনের মূল বিষয় আসলে শেখ হাসিনা নন, বরং ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ এখানে মূল। শেখ হাসিনা সেখানে একটা অধ্যায় মাত্র। ফলে বাংলাদেশের জন্য ভারতের কূটনৈতিক বার্তাকে আমরা যদি একটু আতশ কাচের নিচে ধরি, দেখি ভারত একদিকে শেখ হাসিনাকে এখনো প্রত্যর্পণ করেনি, আবার অন্যদিকে বলছে তিনি ভারতের মাটি ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না। একই সময়ে নতুন বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের রূপরেখাও তারা তুলে ধরছে। অর্থাৎ ভারত যেন একসঙ্গে 3টা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে: মানবিক আশ্রয়, আইনি প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্ক। তবে এটাকে এখনই শেখ হাসিনার প্রতি ভারতের সমর্থন প্রত্যাহার বা আওয়ামী লীগ থেকে সম্পূর্ণ দূরত্ব তৈরির প্রমাণ বলা যাবে না, কারণ প্রতিবেদনে কোথাও এমন কোনো ঘোষণা নেই। বরং এটাকে ভারতের একটা কৌশলগত পুনর্বিন্যাসের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক, বিশেষজ্ঞ যারা রয়েছে। তারা বলছেন যেখানে ব্যক্তিকেন্দ্রিক সম্পর্কের বদলে রাষ্ট্রকেন্দ্রিক সম্পর্ককেই সামনে আনার চেষ্টা করছে ভারত। ফলে বাংলাদেশের মানুষের সামনে এখন একটা জরুরি প্রশ্ন হাজির হয়েছে: ভারতের সামনে আসলে বেশি গুরুত্বপূর্ণ কে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নাকি 18 কোটির বাংলাদেশ? লোকসভায় জমা দেয়া এই সংসদীয় নথি অন্তত একটা বিষয় স্পষ্ট করে: নয়াদিল্লির আলোচনার কেন্দ্রবিন্দু এখন শুধু একজন রাজনীতিবিদ নন, বরং বাংলাদেশের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কিভাবে এগোবে সেটাই তাদের বড় কূটনৈতিক অগ্রাধিকার। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।